হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম অফ সেন্স অ্যাট বেঙ্গলি। আশা করি সবাই খুব ভালো করে পড়াশোনা করছো। এটা আমাদের আজকের 8th ক্লাস হবে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সেকেন্ড ক্লাস এবং আমাদের প্র্যাকটিস ব্যাচের থার্ড সপ্তাহ চলছে এটা। আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, বুঝতেই পারছো আর কি। প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের কাছে ডিটেইলে আর কি এক্সপ্লেন করার চেষ্টা করি, তো সেটা করতে গিয়ে আর কি 5-10 মিনিট এক্সট্রা হয়ে যেতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই সেটা মন দিয়ে দেখো, কারণ তোমাদের জন্যই তো বলা এত ডিটেইলে। তোমরাই যদি না দেখো তাহলে তো আর মানে বলাটা ওয়ার্থি থাকবে না, তাই না? তো প্রত্যেকটা ডিটেইলসে আমি আলোচনা করেছি। বিশেষ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি হয় দেখবে, বেশ ভোক্যাবের বেশ ভালো ইউসেজ থাকে। বিশেষ করে ইডিয়মস দেখবে বেশ আর কি অপশনে থাকে। তো সেজন্য প্রত্যেকটা ইডিয়মস এর মানেও আমাদের বুঝতে হয়, তাই না? যদি তোমরা না জেনে থাকো সেগুলো একটু এক্সপ্লেন করে দিতে হয়। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আর কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। না জানালে তো আমি বুঝতে পারবো না, তোমাদের ফিডব্যাক না পেলে আমি কি করে বুঝবো তোমাদের কাজে লাগছে কিনা। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা তাহলে আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে। দে হায়ার হার টু ইনক্রিজ সেলস বাট হার স্ট্র্যাটেজিস ফেল টু ড্যাশ। ঠিক আছে, চারটে আমাকে ইডিয়মস দিয়ে দিয়েছে। এই চারটে ইডিয়মসের মধ্যে দেখতে হবে যে কোন ইডিয়মসের অর্থ আমার সেন্টেন্সটা যা দেওয়া আছে সেটার সাথে স্যুট করছে, মানে উপযুক্তভাবে এখানে বসবে। ঠিক আছে, সেটা আমাকে দেখতে হবে। তো প্রথমে মানেটা কি সেটা বুঝতে হবে। দে হায়ার্ড হার টু ইনক্রিজ সেলস। ঠিক আছে, মানে কোনো কোম্পানি হয়তো কাউকে, কোনো একজন মহিলাকে হায়ার করেছিল, মানে নিযুক্ত করেছিল তাদের সেলস বাড়ানোর জন্য কোম্পানির। কিন্তু বাট হার স্ট্র্যাটেজিস, মানে যাকে নিযুক্ত করেছিল তার স্ট্র্যাটেজি তার স্ট্র্যাটেজি ফেল করে কি করতে, টু হোয়াট, সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, ফেল টু হোয়াট। তাহলে কাউকে সেল ইনক্রিজ করার জন্য হায়ার করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু তার স্ট্র্যাটেজি কী করলো, ফেল করলো। কি? মুভ দ্য নেডল, বার্ন ব্রিজেস, স্পিল দ্য বিনস, গেট আ সেকেন্ড থট। নাও মুভ দ্য নিডল, মুভ করা মানে কি? মুভ করা মানে তো নিশ্চয়ই কিছু সরানো, তাই না? মুভ দ্য নেডল মানে হচ্ছে, মুভ দ্য নেডল এই ইডিয়মসটার অর্থ হচ্ছে যে পরিস্থিতিতে আছে কোনো জিনিস, সেই পরিস্থিতির পরিবর্তন ঘটানো। ঠিক আছে, লাইক মুভ যেরকম বলছে অর্থর সাথে ইডিয়মসের কিন্তু বেশ ম্যাচিং আছে। মুভ দ্য নেডল মানে হচ্ছে অবস্থার পরিবর্তন করা, তাহলে সেটাই হবে, তাই না? তারা সেল ইনক্রিজ করার জন্য তাকে হায়ার করেছিল এবং তার স্ট্র্যাটেজি ফেল করেছিল কি করতে, সেই অবস্থার পরিবর্তন করতে। অর্থাৎ হয়তো কোনো কোম্পানি লসে চলছিল, সেই অবস্থার পরিবর্তন করার জন্য তাকে হায়ার করা হয়েছিল, কিন্তু তার স্ট্র্যাটেজি ফেল হয়। তাহলে মুভ দ্য নিডলই হবে আনসার। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে। বার্ন ব্রিজেস। বার্ন ব্রিজেস বেশ কমন আর কি একটা এডিয়াম। বার্ন ব্রিজেস মানে হচ্ছে মানে এমন কোনো পরিস্থিতিতে চলে আসা বা এমন কিছু করা যাতে তুমি আর পূর্বাবস্থায় ফিরে যেতে পারছো না। ঠিক আছে, পূর্বাবস্থায় ফিরে যাওয়ার সমস্ত রাস্তা ক্লোজড, সেটাকে আমরা বলবো বার্ন ব্রিজেস। লাইক ব্রিজ দিয়ে কী হয়, তুমি যদি এইভাবে ভাবো তাহলে তুমি মনে রাখতে পারবে। ব্রিজ দিয়ে কী হয়, ধরো এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছ তুমি পার্টিকুলার কোনো একটা ব্রিজ দিয়েই, আর দেখা গেলো সেই ব্রিজটা জ্বলছে বা সেই ব্রিজটা কোনোভাবে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, সে রাস্তাটা তো আবার বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাই সেই ব্রিজের মাধ্যমে, তাহলে সেই ব্রিজ যদি ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে তো সেই বি পয়েন্ট থেকে আমি আর এ পয়েন্টে ফিরে আসতে পারবো না। তো এখানেও সিনটা কিন্তু সেরকমই, একদম সেম। বুঝতে পারছো ব্যাপারটা? একদম কিন্তু সেম। মানে ব্রিজ পুড়ে গেছে যেন আমি আর পুরো অবস্থায় ফিরে আসতে পারছি না, এরকম ধরে রাখতে পারো। তো সেটাই হচ্ছে যে এমন কোনো পরিস্থিতিতে যাওয়া যেখানে আমি আর পুরো অবস্থায় ফিরে আসতে পারছি না। নেক্সট কী বলছে, স্পিল দ্য বিনস। এটা তো এসএসসির বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আর কি ইডিয়ামসের মধ্যে একটা। স্পিল দ্য বিনস খুব কমন, তোমরা হয়তো দেখেও থাকবে অলরেডি। স্পিল দ্য বিনস মানে হচ্ছে রিভিল দ্য সিক্রেট। রিভিল দ্য সিক্রেট মানে হচ্ছে সিক্রেট প্রকাশ করে দেওয়া। ঠিক আছে, সিক্রেট ডিসক্লোজ করে দেওয়া, সিক্রেট আনভেল করে দেওয়া। ওকে, গেট আ সেকেন্ড উইন্ড। গেট আ সেকেন্ড উইন্ড মানে ধরো কোনো কাজ করতে তুমি খুব টায়ার্ড হয়ে পড়েছো, কিন্তু তার সত্ত্বেও তুমি এনার্জির সহিত তুমি সেই কাজ করে যাচ্ছ। ঠিক আছে, তুমি ফিজিক্যালি হয়তো টায়ার্ড বা হোপ ছেড়ে দিয়েছো, কিন্তু তবুও তুমি এগেইন সেই কাজটা তুমি খুব এনার্জির সহিত করে যাচ্ছ, সেটাকে আমরা বলবো গেট আ সেকেন্ড উইন্ড। ঠিক আছে, তাহলে আমাদের তো ক্লিয়ার হয়েই গেছে, 21-এর এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হি বুকড দ্য টিকিট ফর দ্য শো, মানে কোনো একটা শোয়ের জন্য সে টিকিট বুক করছিল। ইন ডিমান্ড, ইন কমন, ইন ডেপথ, ইন অ্যাডভান্স। এটা তো আমরা এমনি ইউজ করে থাকি, তাই না? এই ওয়ার্ডটা বুক ইন অ্যাডভান্স, এই ওয়ার্ডটা তো আমরা এমনি ইউজ করে থাকি। দেখবে অনেক সময় সিনেমা দেখতে গেলে আমরা সিনেমার যে অনলাইনে যে বুকিং হয়, সে বুকিং করে রাখে আমরা অ্যাডভান্সে, তাই না? তো এগুলোকে বলা হয় আগে থেকে বুকিং করা। মানে যদি কোনো জিনিসের ডিমান্ড বেশি থাকে তাহলে সেজন্য আগে থেকে অনেক সময় বুক করে রাখা হয়। তার মানে কি, ইন অ্যাডভান্স মানে কি, যে যখন সে ঘটনাটা ঘটছে তার আগেই আমি
কাজটা একদম বুক করে রাখছি, টিকিটটা বুক করে রাখছি, তাহলে এটা অ্যাডভান্স হবে। এটা তোমরা সবাই পেরেছো আমি জানি, কারণ এই টার্মটা, এই ফ্রেজটা আমরা এমনি ইউজ করে থাকি, তাই না? হি বুকড দ্য টিকিট ফর দ্য শো ইন অ্যাডভান্স। ওকে, 22 ডি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অলদো she did not reveal her plans clearly, I had a dash idea. Clear idea, concise idea, complete idea, rough idea. এখন দেখো কি বলছে, although she did not reveal her plans clearly, মানে যদিও সে তার যা প্ল্যান ছিল সেগুলো কিন্তু পরিষ্কারভাবে প্রকাশ করেনি, ঠিক আছে? এখন যদি পরিষ্কারভাবে প্রকাশ না করে তাহলে আমার কাছে আই হ্যাড আ ড্যাশ আইডিয়া, আমার কাছে তাহলে কীরকম আইডিয়া থাকবে? কেননা সে তো প্রকাশ করেনি প্ল্যানটা ক্লিয়ারলি, আমার কাছে পরিষ্কার করে প্রকাশ করেনি, তাহলে নিশ্চয়ই আমার কাছে ক্লিয়ার বা কমপ্লিট আইডিয়া থাকতে পারে না, যেহেতু সে কমপ্লিটভাবে প্রকাশিত করেনি, সে তো ক্লিয়ারলি প্রকাশই করেনি। আমার কাছে কমপ্লিট আইডিয়া বা ক্লিয়ার আইডিয়া থাকবে কোত্থেকে? তাহলে আমার কাছে রাফ আইডিয়াই থাকবে, তাই না? রাফ একটা মোটামুটি ধারণাকে আমরা বলি না, অ্যাপ্রক্সিমেট একটা মোটামুটি আইডিয়া করে নিয়েছি, এই জিনিসটাকে আমরা বলি একটা রাফ আইডিয়া, ঠিক আছে? তাহলে এখানে রাফই হবে, ক্লিয়ার কেন হচ্ছে? আই হ্যাড আ রাফ আইডিয়া। ওকে, তাহলে 23 ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ড্রামা ইজ এক্সট্রিমলি ইনফরমেটিভ ড্যাশ লাইফ ইন রোমান টাইমস। এখন ড্যাশ লাইফ ইন রোমান টাইমস হবে অন, অফ, অ্যাবাউট, ফর। কি বলছে, দ্য ড্রামা ইজ এক্সট্রিমলি ইনফরমেটিভ, কোনো একটা নাটকের কথা বলেছে যেটা থেকে কিনা অনেক তথ্য পাওয়া যাচ্ছে জীবন রোমান টাইমস সম্পর্কে। তার মানে কিসের সম্পর্কে? না, জীবন সম্পর্কে। রোমান টাইমসের যে জীবন ছিল সে জীবন সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, তাই না? সম্পর্কিত, তাহলে আমার অ্যাবাউট হবে, তাই তো? দিস ড্রামা ইজ এক্সট্রিমলি ইনফরমেটিভ অ্যাবাউট লাইফ ইন রোমান টাইমস। ওকে, 24 অপশন নাম্বার সি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অরুণ and his wife were dash a baby boy after 18 years of their marriage. ওকে, তার মানে অরুণ এবং তার যে স্ত্রী ছিল সে কি করছে না, ড্যাশ উইথ এ বেবি বয়, হয়তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে তাদের কোনো বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চাটি ছেলে। বিবাহের 18 বছর পরে, আফটার 18 years of ম্যারেজ। তাহলে কি বলছে, ডিলাইটেড উইথ, প্রিপেয়ার্ড উইথ, প্রোভাইডেড উইথ, ব্লেসড উইথ। এখন দেখো, যখন যদি বিবাহের 18 বছর পর কোথাও কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে সেটা কি হবে? সেটাকে আমরা একটা মানে লাকি জিনিস বলেই ধরবো, তাই না? ব্লেসড, সেটা একটা ভগবানের আশীর্বাদের রূপেই মনে হবে সেই হাজব্যান্ড ওয়াইফের কাছে বা পিতা মাতার কাছে, তাই না? তাহলে কি হবে এখানে? ব্লেসড উইথ হবে। অরুণ এবং তার ওয়াইফ ওয়ার ব্লেসড উইথ আ বেবি বয় আফটার 18 years অফ ম্যারেজ, ঠিক আছে? মানে তুমি যখন খুব স্পেশাল ফিল করবে বা যখন নিজেকে খুব লাকি মনে করবে, তখনই আমরা এই ব্লেসড কথাটা বলি। তা সেখানে এদের অরুণ এবং তার ওয়াইফের 18 বছর পর তাদের শিশু জন্মগ্রহণ করেছে, তাহলে সেখানে অবশ্যই সেখানে ব্লেসড ওয়ার্ডটাই সব থেকে পারফেক্ট হবে। তাছাড়াও দেখবে তোমরা হয়তো শুনে থাকবে ব্লেসড উইথ এ বেবি বয়, এরকম যদি তোমরা সোশ্যাল মিডিয়াতে থাকো, যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে আমাদের, সেখানে দেখবে এরকম ধরনের পোস্ট হয়তো আমাদের বন্ধু বান্ধবদের দেখে থাকি, ঠিক আছে? তো সেখানেও তোমরা এই ওয়ার্ডটার বা এই ফ্রেজটার ইউজ তোমরা দেখতে পাবে। ওকে, নেক্সট যাই চলো। The company's profits were low and they were forced to dash staff. মানে কোনো কোম্পানির লাভ হচ্ছে না, লাভ খুব কম হচ্ছে, প্রফিটস ওয়ার লো, লাভ কম হচ্ছে, অ্যান্ড দে ওয়ার ফোর্স টু, তারা মানে কী করছিল, স্টাফদের কী করছিল। এবার কোনো কোম্পানির যদি প্রফিট লো হয় তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই তারা তো মানে যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তাদের স্টাফদের দেওয়ার কথা, সেই স্টাফকে তারা দিতে পারবে না, তার জন্য কী করতে হবে? তাদেরকে বাদ দিতে হবে। তাহলে যেটা হয় আমাদের লে অফ। হয়তো কোভিড টাইমে তোমরা এই লে অফ ওয়ার্ডটা হয়তো অনেক শুনেছো। লে অফ মানে কি? চাকরি থেকে ডিসচার্জ করে দেওয়া, বরখাস্ত করে দেওয়া, ঠিক আছে? মানে চাকরি চলে যাওয়া আর কি। লে অফ মানে হচ্ছে চাকরি চলে যাওয়া। চাকরি এখন দুটো কারণে যেতে পারে, এক হচ্ছে ইকোনমিক গ্রোথ হচ্ছে না, সেক্ষেত্রে যেহেতু এখানে প্রফিট লো বলছে, আর নয়তো অনেক সময় অত ম্যান পাওয়ারের প্রয়োজন হয় না, সেজন্যও লে অফ হয়, ঠিক আছে? তাহলে লে অফটা সবসময় দেখবে যখন কাউকে পার্মানেন্টলি, বেশিরভাগ ক্ষেত্রে পার্মানেন্টলি হবে, টেম্পোরারিলি সাধারণত হয় না, পার্মানেন্টলি যখন চাকরি থেকে কাউকে বের করে দেওয়া হচ্ছে কোনো বিশেষ কারণবশত, তখন এই লে অফ কথাটা ইউজ করা হয়। কোভিড সময় কিন্তু আমরা অনেক এই লে অফ ওয়ার্ডটা শুনেছি, ঠিক আছে? তাহলে দ্য কোম্পানিজ প্রফিটস ওয়ার লো অ্যান্ড দে ওয়ার ফোর্স টু লে অফ দ্য স্টাফ। ওকে, 26 বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন,
I looked at her face and found she was getting disturbed. আমি তার মুখের দিকে চেয়েছিলাম, তাকিয়েছিলাম এবং আমি বুঝতে পারলাম, আমি খুঁজে পেলাম মানে এখানে বুঝতে পারলাম যে সে কিছুটা বিরক্ত বোধ করছে। তো I decided to drop that, কি অপশন আছে? প্রোডাক্ট, চান্স, সাবজেক্ট, প্রাইড। এবার দেখো সিনটা কি, সিনটা হচ্ছে আমি তার মুখের দিকে তাকিয়েছি এবং দেখলাম যে সে বিরক্ত বোধ করছে। তাহলে নিশ্চয়ই এমন কোনো টপিকে কথা হচ্ছিল যে জিনিসের কথা বলার জন্য সে বিরক্ত বোধ করছে, ঠিক আছে? তাহলে কি করা উচিত? সেইটা দেখে I decided to drop, সে ডিসাইড করলো যে ড্রপ করবে। কি ড্রপ করবে মানে কি বন্ধ করবে? এখানে কি মানে যে তাহলে যে টপিকে কথা বলছে সে টপিকটাই বন্ধ করতে চাইছে, তাই তো নাকি? তাই তো, তাছাড়া আর কী হবে? যদি দেখি কাউকে দেখতে মনে হচ্ছে যে সে ডিস্টার্ব ফিল করছে, তাহলে নিশ্চয়ই যে টপিক কথা সেটাই চেঞ্জ করবো। তাহলে আমরা এখানে কী করবো? সাবজেক্ট চেঞ্জ করবো। সাবজেক্ট বলতে এখানে যে টপিকে কথা হচ্ছে বা যে বিষয়ে কথা হচ্ছে সেটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে I decided to drop that subject। 27 C হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, we ensure that you will get a dash chauffeur with the right car for your day। শফার তোমরা হয়তো ওয়ান আর সাবস্টিটিউশনে পড়ে থাকবে, বানানটা কিন্তু লক্ষ্য করবে, ঠিক আছে? বানানোর সময় ভুল হয়ে যেতে পারে। শফার মানে হচ্ছে যে কিনা গাড়ি চালায়, বেসিক্যালি ড্রাইভার, তাদেরকে কার ড্রাইভারকেই আমরা শফার বলে থাকি, ঠিক আছে? অফিসিয়াল নেম খানিকটা বলা যেতে পারে। তাহলে বলছে এখানে আমরা আপনাকে এনশিওর করছি যে আপনি একজন ড্যাশ শফার পাবেন উইথ দ্য রাইট কার ফর ইউর ডে, আপনার এই দিনের জন্য এবং সঠিক গাড়ির সাথে। তাহলে নিশ্চয়ই কোনো মানে যে এক্সপিরিয়েন্স নয় তাকে তো আর নিশ্চয়ই দেবে না, তাই না? নিশ্চয়ই যে মানে ওয়েল এক্সপিরিয়েন্সড হতে পারতো এবং ইউনিফর্মড, মানে যারা কিনা অফিসিয়ালি মানে নিযুক্ত থাকে তাদেরকেই ওয়েল ইউনিফর্মড শফার তারা হয়, ঠিক আছে? তো এখানে সেরকম তো কিছু নেই, কিন্তু ইউনিফর্মড অপশানটা আছে। তো আমি ইউনিফর্মটা অফকোর্স চুজ করবো, কারণ অফকোর্স সে তো আর ইনএক্সপিরিয়েন্সড হতে পারে না, তাই না? তাহলে অপশান নাম্বার বি, 28 বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, she rubbed her hands over her arms and then dash her parts। ঠিক আছে, তার মানে সে হাত ঘষেছিল তার হাতের বাহুর ওপরে এবং দেন ড্যাশ হার পার্টস, তার মানে নিশ্চয়ই কোনো না কিছু গন্ডগোল করেছে। স্ন্যাপিং, স্লেইং, পেঞ্চিং, গ্র্যাবিং। গ্র্যাবিং মানে কি? গ্র্যাবিং কথাটা তোমরা শুনেছো? যদি তোমরা যে অ্যামাজন বা ফ্লিপকার্ট যে সাইটগুলো আছে না, যদি তোমরা সেগুলো ইউজ করে থাকো, দেখবে কোথাও যদি কোনো রকম বিশেষ কোনো ছাড় দেয়, বিশেষ কোনো অফার দেয়, তাহলে দেখবে এরকম লেখা থাকে গ্র্যাব দ্য ডিল। নিশ্চয়ই দেখেছো, কেউ না কেউ তো দেখেছো, অ্যাটলিস্ট আমাকে কমেন্ট করে জানিও যে দেখেছো আর কি। হ্যাঁ, দেখবে গ্র্যাব দ্য ডিল এরকম কিছু লেখা থাকে আর কি। আমি অ্যামাজনের বা ফ্লিপকার্টের উদাহরণ দিলাম কারণ এটাই সব থেকে বেশি আর কি এখন সবাই ইউজ করে আর কি, ঠিক আছে? আরও অনেক আর কি সাইট আছে সেখানেও দেখবে এরকম লেখা থাকে। তাই গ্র্যাব দ্য ডিল মানে কি? মানে হচ্ছে এই ডিলটা হয়তো লিমিটেড পিরিয়ডের জন্য, এখনই তুমি এই ডিলটা ইউজ করে ফেলো, মানে কি জাস্ট ডিলটা যেন ছিনিয়ে নাও। গ্র্যাবিং কথাটার অর্থ হচ্ছে তুমি জাস্ট ডিলটা ছিনিয়ে নাও কোনো কিছুর থেকে, ঠিক আছে? তা সেই জন্য ওটাকে অ্যাট্রাকটিভ ওয়েতে লেখা হয় গ্র্যাব দ্য ডিল। এখানেও সেটাই হবে। এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে অন্য সেন্সে, মানে এ হচ্ছে পার্স ছিনিয়ে নিয়ে চলে গেছে, ঠিক আছে? পার্সটা সে হাত ঘষছিল, মানে তাক করছিল যে পার্সটা ছিনিয়ে নিয়ে যাবে এবং ছিনিয়ে নিয়ে চলেও গেছে। ওকে, তাহলে দেন গ্র্যাবিং হার পার্স। আচ্ছা, লাস্টের লাইনটা তো দেখাই হয়নি। হেডেড ইনসাইড দ্য কনভিনিয়েন্স স্টোর, মানে ছিনিয়ে নিয়ে, পার্সটা ছিনিয়ে নিয়ে সে কনভিনিয়েন্স স্টোরের মধ্যে চলে গেছে, হাঁটা দিয়েছে ইনসাইড দ্য কনভিনিয়েন্স স্টোর, ঠিক আছে? তাহলে 29 অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, গ্রেট পিপল আর অলওয়েজ রেডি টু ড্যাশ রেসপন্সিবিলিটিস। মানে যারা মহৎ ব্যক্তি হয় তারা সবসময় রেডি থাকে কিসের জন্য? ড্যাশ রেসপন্সিবিলিটিস, কিন্ডল, সিকিওর, শোল্ডার, বার্ডেন। তো এটা হচ্ছে বলে না যে মানে দায়িত্ব কাঁধে নেওয়া, সেই অর্থে খানিকটা বলতে পারো। টু শোল্ডার রেসপন্সিবিলিটিস হবে এটা, বুঝতে পারো? শোল্ডার রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে তুমি কোনো কিছু দায়িত্ব নিলে আর কি, ঠিক আছে? বা তুমি সেই নিয়ে তুমি দায়িত্ব আর কি সম্পূর্ণ নিচ্ছ কোনো কাজের আর কি, সেক্ষেত্রে বলা হবে। তা মহৎ ব্যক্তিরা সেটাই করছে, সেটা বলা হচ্ছে যে অলওয়েজ রেডি, তারা সবসময় রেডি থাকে এই রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নেওয়ার জন্য। মানে আক্ষরিক অর্থে আর কি সেটা, মানে আক্ষরিক অর্থে বলা হচ্ছে নিজের সেই দায়িত্বটা সে গ্রহণ করে, সেই দায়িত্বটা সে নেয়। ওকে, তাহলে অপশান নাম্বার সি। ওকে, 30 অপশান নাম্বার সি হবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য জাজ ডাইরেক্টেড দ্য অ্যাডভোকেট জেনারেল টু ড্যাশ অ্যান এনকোয়ারি অন দ্য কেস।
তাহলে জাজ কি ডাইরেক্ট করছে অ্যাডভোকেট জেনারেলকে, যে একটা কেসের জন্য একটা এনকোয়ারি কি করতে, হোল্ড করতে। ঠিক আছে, হোল্ড মানে কি কোনো কিছু আর কি, মানে কি বলবো, নিজের হাতে রাখা আর কি, সেই অর্থে। তো হোল্ড অ্যান্ড এনকোয়ারি এখানে হবে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, 31-এর সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, অলওয়েজ বি ইন ড্যাশ উইথ ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স অ্যাজ লাইফ ইজ আনসার্টেন অ্যান্ড ফ্রেজাইল। কি বলছে দেখো, যে সবসময় তোমার নিজের মানে কাছের মানুষ, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স মানে হচ্ছে কাছের মানুষ আর কি, তাদের সাথে আর কি অলওয়েজ ড্যাশ, সেটা আমাকে ফিল আপ করতে হবে কী বলতে চাইছে। কেননা যেহেতু বলছে লাইফ ইজ আনসার্টেন অ্যান্ড ফ্রেজাইল, মানে জীবন হচ্ছে খুবই অনিশ্চিত, এবং ফ্রেজাইল মানে কি, ভঙ্গুর। ঠিক আছে, মানে এখানে এই অর্থে বলছে যে যখন তখন যা কিছু তাই হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে অপশানস কী কী আছে দেখো, অপশানস বলছে টাচ, রিলেশন, কমিউনিকেশন, কানেকশন। ওকে, টাচ, রিলেশন, কমিউনিকেশন, কানেকশন। তাহলে এখানে হবে কি অলওয়েজ বি ইন টাচ, দেখবে এটা ইউজও করা হয়, অলওয়েজ বি ইন টাচ, বি ইন টাচ এই কথাটাই, ফ্রেজটা কিন্তু ইউজও করা হয়, মানে কি সম্পর্ক রেখো, সেই অর্থে বলা হয় ইংরাজিতে যে বি ইন টাচ। ওকে, দেখো বি ইন টাচের মধ্যে এই রিলেশন, কানেকশন, কমিউনিকেশন এই সব কথা আর কি অর্থ চলে আসছে। ঠিক আছে, মানে টাচে থেকো, আমরা দেখবে অনেক সময় বাংলাতেও বলি টাচে থেকো, কিন্তু টাচে থেকো কিন্তু মানে কি, মানে মেসেজ করো বা একটু কানেকশন রেখো, মানে একটু কথাবার্তা রেখো আর কি, সম্পর্ক রেখো, সেই অর্থে বলা হয় টাচে থাকো। ঠিক আছে, তো তাহলে শুধু কমিউনিকেশন বলবো না, বা শুধু রিলেশন বা কানেকশন বলবো না, টাচের মধ্যে একদম অল ইন ওয়ান সমস্ত এক্সপ্রেশন চলে আসছে। ওকে, তো সেই জন্য ফার্স্ট ওয়ান ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, অলওয়েজ বি ইন টাচ উইথ ইউর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স অ্যাজ লাইফ ইজ আনসার্টেন অ্যান্ড ফ্রেজাইল। নেক্সট কোয়েশ্চেন, অক্ষয় অলওয়েজ গিভস ড্যাশ টু জোহানা ফর হিজ সাকসেস। তার মানে অক্ষয় বা অক্ষয় কি করছে, জোহানাকে তার নিজের সাফল্যের জন্য কি দিচ্ছে, ড্যাশ। এবার ড্যাশটা কি, ব্লেম, চান্স, অপরচুনিটি, ক্রেডিট। এখন দেখো ব্লেম মানে কাউকে তো আমি দোষ করতে পারি, মানে দোষী সাব্যস্ত করতে পারি না, বা দোষ দিতে পারি না সাফল্যের জন্য, তাই না? তাকে তার সঙ্গে ক্রেডিটই দেবো, তাকে মানে কোনো সাফল্যের কারণে, কোনো খারাপ কারণের জন্য আমি কাউকে ব্লেম করতে পারি, কিন্তু কোনো ভালো কারণের জন্য তার ব্লেম হয় না, ভালো কারণের জন্য ক্রেডিট দেওয়া হয়। আর চান্স, সুযোগ দেওয়ার ব্যাপার নেই, এটা ক্রেডিট দেওয়ার ব্যাপার, অপরচুনিটি দেওয়ার ব্যাপার নেই, ক্রেডিট দেওয়ার ব্যাপার, যে সবসময় অক্ষয় অলওয়েজ গিভস ক্রেডিট টু জোহানা ফর হিজ সাকসেস। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোম আ দানিশ ট্রাভেলার হ্যাড মেড a or an dash replica of the tablet which in 1908 was deposited in the Metropolitan Museum of Art, New York. এখন দেখো কি বলছে, রেপ্লিকা মানেই তো কোনো জিনিসের কপি, তাই না? তো সেই কপিটা কীরকম হবে, ওয়াইল্ড, বন্য, অবস্কিওর, অস্বচ্ছ, করাপ্ট, না এক্স্যাক্ট? এটা এক্স্যাক্টলি তোমরা এক্স্যাক্টই বলবে, আমি জানি। ঠিক আছে, তাহলে এক্স্যাক্ট রেপ্লিকা একদম একদম ডিটো, আমরা বলি না ডিটো, একদম সেম টু সেম। দেখ তাহলে এক্স্যাক্ট মানে কি, একদম পুরোপুরি সঠিক আর কি, মানে রেপ্লিকাটা একদম পুরোপুরি সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে হ্যাড মেড অ্যান এক্স্যাক্ট রেপ্লিকা অফ দ্য ট্যাবলেট। ওকে, তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ব্র্যাডি স্ট্রেইটেন্ড দ্য ড্যাশ ব্যাটন ইন হ্যান্ড। এখন ব্যাটনটা কি সেটা আগে জানতে হবে, তবে আমি মানে ব্যাটনের আগে কি বসবে সেটা বুঝতে পারবো। ব্যাটনটা হচ্ছে লাঠি আর কি। ব্যাটন মানে মূলত স্টিক, লাঠি, বা বিশেষ করে ব্যাটন সেই জিনিসটাকে বলা হয় যেটা ধরো কোনো ধরো মানে যে অর্কেস্ট্রাগুলো হয় না, দেখবে সেখানে একজন দেখবে ডাইরেক্টর থাকে যে কিনা লাঠি দিয়ে এরকম তোমাকে ডাইরেকশান দেয়, যারা ধরো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে তাদেরকে এরকম লাঠি দিতে ডাইরেকশান দেয়, মানে গানের বা মিউজিকের যে সুর সেইটা ডাইরেকশান দেওয়া হয়। তো সেই জিনিসটাকে যে লাঠিটা হাতে থাকে সেটাকে স্পেশালি ব্যাটন বলে। তাছাড়া আমরা স্টিককেও ব্যাটন বলতে পারি। তাহলে সেটা সাধারণত কী হবে, উডেনই হবে, তাই না? মানে তুমি যখনই ব্যাটনের মানেটা জানতে পারবে তখন তুমি ডিরেক্ট উডেনেই দাগাবে। চার্জ, সুইং, ওপেন তো সম্পূর্ণ আলাদা ব্যাপারে চলে আসবে। এটা ইচ্ছা করে দেওয়া হয়েছে যাতে ব্যাটন যারা না জানে তারা এটাকে ভুল করে যাতে আসে, সেই জন্য ইন্টেনশনালি এই ধরনের অপশনসগুলো দেওয়া হয়েছে। ওকে, কিন্তু তোমরা তো ব্যাটন মানে জানো, তাই তোমরা ভুল করবে না। ওকে, তাহলে হবে অপশন নাম্বার বি, উডেন ব্যাটন ইন হ্যান্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আ ফেইন্ট মিস্ট ড্যাশ ওভার দ্য ভ্যালি। ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, মিস্ট মানে কি কুয়াশা, ঠিক আছে, যেটা কিনা আজকাল প্রচণ্ড পড়ছে আশা করি।
তো ফেইন্ট মিস্ট কি হয়েছিল, মানে ভ্যালিতে তাহলে একদম মানে কুয়াশায় একদম ভরে গেছিল, আমরা এরকম ধরনের কিছু একটা বলতে চাইছি। এখন দেখো অনেকগুলো এখানে বেশ ওয়ার্ড আছে, হাং, সোয়াং, সোয়াড, ড্যাঙ্গলড। ওকে, তাহলে কোনটা হবে? আমার এখানে দেখতে হবে প্রত্যেকটার মানে কিছুটা কিছুটা আর কি, মানে মোটামুটি আর কি মানে কনফিউজিং আর কি ওয়ার্ড বলা যেতে পারে এগুলো, মানে যদি এক্স্যাক্টলি মানে না জানো তাহলে কিন্তু কনফিউজ হওয়ার চান্স আছে। দেখো হাং মানে হচ্ছে ঝুলে থাকা, ঠিক আছে, বা ভেসে ভাসমান, এখানে হবে ভাসমান অবস্থায় থাকার জন্য হাং কথাটা ইউজ হবে, তাই ফার্স্ট ওয়ান তো আমার কারেক্ট আনসার হচ্ছেই। সোয়াং হচ্ছে সুইং থেকে এসছে, এখানে পাস্ট টেন্সে আছে, সোয়াং মানে হচ্ছে আন্দোলিত করা, ঠিক আছে। আর সোয়াড, ড্যাঙ্গেল, এগুলো সব একই মিনিং, এগুলো সব কটারই মানে হচ্ছে দোলানো। এই যে তিনটে আছে না, সোয়াং, সোয়াড, ড্যাঙ্গলড, সোয়াং, সোয়াড, ড্যাঙ্গলড, এগুলো সবই কিন্তু মানে হচ্ছে দোলানো বা আন্দোলিত করা। হাং মানে হচ্ছে ঝুলে থাকা, ভাসমান অবস্থায় থাকা এখানে হবে, তাই অপশন নাম্বার এ হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হ্যাপিনেস ক্যান বি স্প্রেড বাই বিং গ্রেটফুল, মানে খুশি তুমি কি করে ছড়াবে? বাই বিং গ্রেটফুল মানে কৃতজ্ঞতা বোধটা যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি কৃতজ্ঞতা বোধ হও বা তুমি যদি কৃতজ্ঞ হও, তাহলে তুমি হ্যাপিনেস ছড়াতে পারো। অর ড্যাশ কমপ্লিমেন্টস টু সামওয়ান, মানে কাউকে কারোর প্রশংসা করে, ওকে, কমপ্লিমেন্ট দিয়ে কাউকে। তাহলে গিভিং, পেইং, অ্যাকসেপ্টিং, শেয়ারিং। দেখো এখানে এই অপশানে কিন্তু তোমরা কনফিউজ হতে পারো, জানি না কেন দুটো একই অপশান দিয়েছে, কেননা কমপ্লিমেন্টস কিন্তু পে আ কমপ্লিমেন্টও হয়, আবার গিভ আ কমপ্লিমেন্টও হয়। ওকে, সাধারণত পে আ কমপ্লিমেন্ট হচ্ছে একটা ফ্রেজ, তো পেইং কমপ্লিমেন্টস আমরা বলতে পারি, কিন্তু তার সাথে সাথে আমি যদি গিভিং কমপ্লিমেন্টসও বলি সেটাও কিন্তু ইনকারেক্ট নয়, আমরা দুটোই বলে থাকি, ঠিক আছে। তো সেই জন্য এখানে দুটোই আনসার হওয়ার আছে আর কি, প্রবাবিলিটি আছে। সাধারণত এরকম ধরনের কোনো যদি কনফিউজিং কোয়েশ্চেন চলে আসে তাহলে সেটাতে সাধারণত নাম্বার দিয়ে দেওয়া হয় আর কি, ঠিক আছে। তো এখানে এটাও সেরকম টাইপের একটা প্রশ্ন বলা যেতে পারে, কেননা পেইং কমপ্লিমেন্টসও হয়, গিভিং কমপ্লিমেন্টসও হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন অল হার সরো, মানে সে এত দুঃখে আছে, শি মাস্ট উইপ, মানে উইপ মানে কি ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, অর শি উইল ড্যাশ, বলে না যে মানে দেখবে প্রচণ্ড দুঃখে থাকলে অনেকে বলে কি তুই একটু কেঁদে নে, মানে কেঁদে নিলে কি হয় না, মনটা হালকা হয়, সেজন্য বলা হয় তুই একটু কেঁদে নে। তাই এখানে এটাই বলা হচ্ছে যে শি মাস্ট উইপ, তার অবশ্যই কাঁদা উচিত, অর শি উইল সাফার, লাভ তো হবে না, হাসার কথা তো হচ্ছে না, আর ক্রাই আলাদা করে কী হবে, কী হবে, অলরেডি সে উইপ করছেই, তাহলে আলাদা করে তো ক্রাই কিছু হবে না, তো সেই জন্য আর লাভ হাসার ব্যাপার নেই, আর একেবারে মরে যাবে এরকম অর্থ হতে পারে না, তাহলে সাফার করা মানে কষ্ট পাবে মেনলি, ঠিক আছে। তাহলে 38-এর অপশন নাম্বার সি হবে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, শি ফ্র্যাঙ্কলি confessed that she could not dash purchase a car then, কি বলছে যে সে একদম খোলাখুলিভাবে আর কি স্বীকার করলো, কি স্বীকার করলো, যে সে ড্যাশ পারবে না, কি পারবে না, টু পারচেস আ কার দেন, তখন একটা গাড়ি কিনতে, তার মানে সে তার সামর্থ্য নেই, শি কুড নট অ্যাফোর্ড, ঠিক আছে, শি কুড নট স্পেন্ড মানি হবে, এখানে তো সামর্থ্য নেই সে একটা গাড়ি কিনবে, ঠিক আছে, সেই জন্য হবে অ্যাফোর্ড করা। 39-এর বি হবে কারেক্ট আনসার, শি কুড নট অ্যাফোর্ড টু পারচেস আ কার দেন। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে more than 200 eminent Indian Americans attended the reception at the East Room, a venue which has dash, okay, dash some of the landmark events related to the India-US relationship. আর মানে কি বলছে, 200-রও বেশি এমিনেন্ট ইন্ডিয়ান আমেরিকানরা এই রিসেপশনে ইস্ট রুমে এসেছিল অ্যাটেন্ড করতে, একটা এমন ভেন্যু বা জায়গা হুইচ হ্যাজ ড্যাশ সাম অফ দ্য ল্যান্ডমার্ক, মানে কিছু একটা মানে এমন কোনো ইভেন্ট আর কি যেটা কিনা পরবর্তীকালে মনে রাখা হবে, রিলেটেড টু ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ। তার মানে কি হবে, উইটনেসড, সারপাস, রিবাফড, গ্রাউন্ডেড হবে কি, উইটনেসড মানে কি সাক্ষী, বেসিক্যালি তো উইটনেস করা মানে কি সাক্ষী হওয়া কোনো জিনিসের, কিন্তু এখানে উইটনেসড মানে কি এমন কিছুটা ঘটতে চলছে যেটা কিনা এখানে অলরেডি বলছে যে সাম অফ দ্য ল্যান্ডমার্ক ইভেন্টস, কোনো একটা ল্যান্ডমার্ক মানে বেশ বিশেষ একটা কোনো ঘটনা ঘটতে চলেছে আর কি ইন্ডিয়া ইউএস রিলেশনশিপে, সেই রিলেশনশিপটার বা সেই যে এই যে এখানে এতজন এসছে 200 মোর দ্যান 200 ইন্ডিয়ান আমেরিকান যে যারা এসছেন আর কি, তাদের এই ব্যাপারটা, তার মানে কি এটা কোনো বিশেষ কোনো জিনিসকে ঘটনাকে এখানে ফোকাস করা হচ্ছে, তাহলে সেই জিনিসটাকে মানে সেই জিনিসটা সাক্ষী হওয়া, যাতে সেই জিনিসটা সম্পর্কে আরও পরে আর কি বিষয় বৃত্তান্ত দেওয়া যায়, সেটাকে আমরা বলতে পারি উইটনেসড হওয়া, ঠিক আছে।
যেমন ধরো তুমি কোনো এমন কোনো বিশেষ কোনো জিনিস ধরো উল্কাপাত, যেমন দেখো ছোটোবেলায় আমরা খুব শুনতে পারি যে উল্কাপাত হবে, কেউ যদি উল্কাপাত চোখে দেখে তাহলে সেটা বলতে পারে একটা মারাত্মক ঘটনার একটা সাক্ষী হয়ে গেল আর কি। ঠিক আছে, এমন কোনো বিশেষ কোনো ঘটনা যেটা মানে সাক্ষী হয়ে যাওয়া বলতে মানে সেটা আমি নিজের চোখে দেখেছি এবং সেটা পরবর্তীকালে সেই নিয়ে আমি বিষয় বৃত্তান্ত লোককে বলতে পারো। তো সেই ক্ষেত্রেও আমরা উইটনেস কথাটা ইউজ করে থাকি। এমন না যে শুধুমাত্র দোষী বা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে কেউ কোর্টে কিছু প্রুফ করতে হবে তার জন্য সবসময় উইটনেস ওয়ার্ডটা ইউজ হয়, এমন নয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আ ভিনিউ হুইচ হ্যাজ উইটনেসড সাম অফ দ্য ল্যান্ডমার্ক ইভেন্টস রিলেটেড টু দ্য ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ। ওকে, তাহলে 40-এ এ হবে আমার কারেক্ট আনসার। আজকে আমরা তাহলে এই পর্যন্তই পড়লাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি যতটা সম্ভব প্রত্যেকটা অপশনগুলো এক্সপ্লেন করার চেষ্টা করি। কেমন কি লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, যেটা তোমাদের অলরেডি আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম। আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তোমরা শেয়ার করো না একদম ভিডিওগুলো। একটু শেয়ার করলে পরে বুঝতেই পারছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমন অনেক আন্ডার প্রিভিলেজড এরিয়া আছে যেখানে হয়তো তাদের কাছে সঠিক ইনফরমেশন থাকে না এই পরীক্ষাগুলো নিয়ে। তো তাদের কাছেও আর কি এই গাইডেন্সগুলো পৌঁছাতে পারে। আর সেটার মাধ্যম তোমরাই যদি তাদের কাছে এই ভিডিওগুলো না পৌঁছে দাও তাহলে তো তারা কোনোদিনও জানতেই পারবে না। এমন অনেক বিষয় তাদের কাছে অজানা থেকে যাবে। এইজন্যই একটু রিকোয়েস্ট করছি তোমাদেরকে যে ভিডিওগুলো দয়া করে একটু শেয়ার করো। ঠিক আছে? আর আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স সম্পর্কে ডিটেইলসে আমাদের ডেসক্রিপশন বক্সে লেখা আছে। যদি তোমরা কোর্স জয়েন করতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো। ঠিক আছে? আদার্স সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওসগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সটা মানে ভিডিও এন্ড করার আগে একবার কিন্তু চেক করেই নিও। আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট আবার শুক্রবার দেখা হচ্ছে। দ্যাটস অল। থ্যাংক ইউ।